রাষ্ট্রের অস্থির এক সময়ে মেজর ডালিম তার স্মৃতিচারণে তুলে ধরেছেন এক চমকপ্রদ ঘটনা। একদিন তিনি ছদ্মনামে ফোন করেছিলেন বেগম খালেদা জিয়াকে। সেই ফোন কলের মুহূর্তটি ছিল অপ্রত্যাশিত, উত্তেজনাপূর্ণ এবং পরিস্থিতি বদলে দেওয়ার মতো তাৎপর্যপূর্ণ। কথোপকথনের প্রতিটি শব্দে ছিল সতর্কতা, রাজনৈতিক সংকেত এবং অদৃশ্য এক চাপের ছায়া। কিন্তু সেদিন আসলে কি ঘটেছিল? কেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে বাধ্য হলেন? আর ফোনের ওপারে খালেদা জিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল? মেজর ডালিমের ভাষায় সেই অজানা ঘটনার অন্তরালের গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মেজর ডালিম সম্প্রতি তার একটি লেখায় লেখেন, এরশাদ বিরোধী আন্দোলনকালে আমি নাইরোবিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলাম। রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়াও বাংলাদেশ থেকে আগত আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ কর্তৃক নিয়োজিত পিস কিপিং অর পিস মেকিং মিশনে বাংলাদেশ সামরিক বাহিনীর কন্টিনজেন্টগুলোর দেখাশোনার দায়িত্ব প্রেসিডেন্টের অফিস থেকে অর্পণ করা হয়েছিল আমার উপর। এতে করে একদিন সেনা সদর, সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত পদস্থ অফিসারবৃন্দ এবং অন্যদিকে আফ্রিকায় আগত সেনা সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা আমার জন্য সহজ হয়ে যায়। সেই সুবাদে পূর্বপরিচিত বিশ্বস্ত এবং আস্থাভাজন সুহৃদদের কাছ থেকে দেশের চলমান রাজনীতি এবং অবস্থা সম্পর্কে সামরিক বাহিনীতে প্রকাশ্য ও গোপন প্রতিক্রিয়ার বিষয় সব খবরাখবরই আমি জানতে পারছিলাম। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য সামগ্রীর সার সংকলন থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার আদায়ের এরশাদ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এক গভীর ষড়যন্ত্র চালাচ্ছে সোভিয়েত সমর্থিত ভারত সরকার রয়ের মাধ্যমে, যাতে করে অতি সত্বর তাদের নীল নকশা বাস্তবায়িত করা যায়। গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমাদের নিজস্ব স্বকীয়তা হারানোর আগেই কিছু একটা করতে হবে। ভেবে পাচ্ছিলাম না নির্বাসিত অবস্থায় আমাদের পক্ষে এই ক্রান্তিকালে গভীর ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলা কি করে সম্ভব। সহযোদ্ধাদের সাথে আলোচনা হলো, সবাই অভিমতে জানালো এ বিষয়ে যদি কিছু করার থাকে তবে আমাকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে, কারণ বাস্তবতা এবং দৈনন্দিন কি ঘটছে সেটা জানার সুযোগ শুধু আমারই আছে। বিষয়টি নিয়ে আমার অনেক দিনের পুরনো পরীক্ষিত ভ্রাতৃপ্রতিম বন্ধু গোলাম রব্বানী খানের সাথে আলোচনা করব ঠিক করলাম। রব্বানী পেশাগতভাবে একজন ব্যাংকার। পড়াশোনা শেষে পাকিস্তান আমলেই হাবিব ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করার মাধ্যমে তার ব্যাংকিং জীবনের সূত্রপাত। এরপর মেধা আর পরিশ্রমের ভিত্তিতেই সময়ের সাথে দেশে বিদেশে বিভিন্ন বহুল পরিচিত ইন্টারন্যাশনাল ব্যাংকে শীর্ষস্থানীয় এক্সিকিউটিভ হিসেবে দীর্ঘ সময় কাজ করে। অবশেষে নাইরোবিতে নিজেই এক্সপোর্ট ব্যাংক অব আফ্রিকা নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করে। তার ভীষণ কর্মদক্ষতা, পরিপক্ক অভিজ্ঞতা এবং সততার ফলে অতি অল্প সময়েই বিপুল সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে অতি দ্রুত আফ্রিকার বিভিন্ন দেশে শাখা খোলার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় এক্সপোর্ট ব্যাংক অব আফ্রিকা। একজন বনেদি বংশের উত্তরাধিকারী, সচ্চা ইমানদার, সৎ এবং মানবতাবাদী গরিবের বন্ধু হিসেবে রব্বানীর পরিচিতির স্বাক্ষর পাওয়া যাবে প্রতিটি দেশেই যেখানে সে কাজ করেছে। অত্যন্ত বিনয়ী, অমায়িক, নিঃস্বার্থ জনদরদী মানুষটি আমার দৃষ্টি কেড়ে নেয় এবং প্রথম দর্শনেই তাকে ভালো লেগেছিল। সময়ের সাথে সাথে আমাদের মধ্যে সর্বকালীন নির্ভরশীল বন্ধুত্ব গড়ে ওঠে। পেশাগতভাবে ব্যাংকার হলেও জীবন দর্শন, বিশ্ব রাজনীতি, ধর্ম এবং চলমান বিশ্বের আর্থসামাজিক ব্যবস্থা, পরাশক্তিগুলোর আগ্রাসী মনোভাব ও তৎপরতা, মুসলিম জাহানের দুঃখজনক অবস্থা এবং রাজা বাদশাহ শেখ আমিরদের অধপতন সম্পর্কে রব্বানীর জ্ঞান ও বিশ্লেষণিক ক্ষমতা আমাকে বিস্মিত ও বিমোহিত করেছিল। সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদী শোষণ এবং তাদের তল্পিবাহক জাতীয় কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীদের জাঁতাকলে সংখ্যাগরিষ্ঠ জনগণের নিষ্পেষণ, জুলুম এবং বঞ্চনার বিষয়ে একইভাবে সচেতন রব্বানী। তাই আমাদের মধ্যে বন্ধুত্বের বাঁধন অটুট হয়ে ওঠে দীর্ঘ সময়ের চড়াই উতরাইয়ের কোষ্টি পাথরে। উপমহাদেশে বহুলভাবে পরিচিত এবং শ্রদ্ধেয় কালিয়া শরীফের সুফি পরিবারের সাথে রক্তের সম্পর্কে সম্পৃক্ত রব্বানী খান এক অতি দুর্লভ ব্যক্তিত্ব। বিশেষ করে আজকের জামানায় রব্বানী খানের মতো এক অমূল্য রতন খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর ক্ষমতা বলয়ে তার পরিচিতির পরিধিও ব্যাপক, কিন্তু পরিচিতি এবং বন্ধুত্ব বেচে ব্যক্তি স্বার্থ হাসিল করাকে মনে প্রাণে রব্বানী ঘৃণা করে এসেছে বরাবর। এটাও একটা অসাধারণ গুণ। রব্বানী বাবা জাতে পাঠান ব্রিটিশ সিভিল সার্ভিসের একজন অফিসার ছিলেন। তিনি কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। পাকিস্তানের সৃষ্টির পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এবং বিভিন্ন দেশে কৃতিত্বের সাথে কূটনীতিকের দায়িত্ব পালন করেন। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে আমরা ছিলাম একইভাবে চিন্তিত। আঞ্চলিক রাজনীতি, অসম আর্থসামাজিক ব্যবস্থা, ভারতীয় চাণক্যদের কূটকৌশল এবং দূরভিসন্ধি সম্পর্কে আমরা ছিলাম বিশেষভাবে উদ্বিগ্ন।
তথাকথিত ধর্মনিরপেক্ষ ভারতের শাসক গোষ্ঠীর সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক এবং নির্মম আগ্রাসী আচরণের কারণে এই অঞ্চলের মুসলমানদের ভবিষ্যৎ কি হবে সেটাও আমাদের শঙ্কিত করে তুলেছিল। এই পরিপ্রেক্ষিতে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের সাথে সাথে এই উপমহাদেশের নিপীড়িত এবং বঞ্চিত সংখ্যাগরিষ্ঠ জনগণের মুক্তি এবং ভাগ্য পরিবর্তনের জন্য একত্রে আমরা অনেক কাজ করেছি নিজেদের সাধ্য অনুযায়ী। বিশ্বের বিভিন্ন প্রান্তে শক্তিধর দেশগুলোর আগ্রাসন, সামরিক অভিযানের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ সংগ্রাম সম্পর্কেও ভাবতাম আমরা। একদিন বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং ষড়যন্ত্রের সবকিছু খুলে বললাম রাব্বানীকে। সব শুনে রাব্বানী বলল, গভীর ক্রান্তিকালে নিষ্ক্রিয় হয়ে থাকা চলবে না ভাই। যেভাবেই হোক এই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে বাঁচাবার একটা পথ খুঁজে বের করার চেষ্টা অবশ্যই করতে হবে। ফল দেবার মালিক আল্লাহ। তার উৎসাহে বেশ অনুপ্রাণিত হয়ে আমি বললাম, খালেদা জিয়া এবং জেনারেল এরশাদের সাথে আলোচনার মাধ্যমে এই সর্বনাশা সংকট থেকে বাংলাদেশকে উদ্ধার করা সম্ভব হলেও হতে পারে। সে চেষ্টা আমি করতে পারি। অবশ্যই সেটাই তোমাকে করতে হবে কাল বিলম্ব না করে। আমি তোমার পাশে থেকে এই প্রচেষ্টায় সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। রব্বানীর সুচিন্তিত অভিমতের পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিলাম খালেদা জিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করব। প্রবাসী জীবনে বিভিন্ন দেশের অনেক জ্ঞানীগুণী, ধনী সমাজপতি, শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্ষমতা বলয়ের অদৃশ্য অনেক বিভিন্ন সূত্রে তাদের অনেকের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সাথে পরিচিত হবার সৌভাগ্য হয়েছে নিজ উদ্যোগে এবং পারিবারিক পর্যায়ে। দেশেও এ ধরনের পরিচিতি, বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতার পরিধি ব্যাপক। এই সমস্ত সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসযোগ্যতা। রাব্বানীকে বললাম, আমি বাসায় ফিরেই খালেদা জিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করছি। সে আমার কথা শুনে বলল, চলো আমিও যাব তোমার সাথে, দেখা যাক যোগাযোগ সম্ভব হয় কিনা। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। ইতিমধ্যে মনে মনে ঠিক করে ফেলেছি নিজের পরিচয়টা গোপন রাখার জন্য ছদ্মনামেই খালেদা জিয়ার সাথে যোগাযোগ করব। ঠিক হলো, মোহাম্মদ নামেই খালেদার সঙ্গে যোগাযোগ করা হবে বিভিন্ন নম্বর থেকে। তিনিও জানিয়ে দেবেন কখন তাকে কোন নম্বরে পাওয়া যাবে আলাপ করার জন্য। মুঠোফোনের দৌড় ছিল না তখন। বাসায় ফিরে সাঁচোকে প্রথমে ফোন করলাম জানতে তার কাছ থেকে খালেদা জিয়ার অবস্থান সম্পর্কে খবরাখবর পাওয়া সম্ভব। সাঁচো জানিয়ে দিল একমাত্র শফিকুল গনি স্বপন আর জনাব মুস্তাফিজুর রহমান ছাড়া তার গতিবিধি আর অবস্থান সম্পর্কে দলের কাউকেই কিছু জানানো হয় না। জাদু মিয়ার ছেলে শফিকুল গনি স্বপন বয়সে ছোট হলেও বিশ্বস্ত বন্ধু, তাই কিছুটা আশ্বস্ত হলাম। ফোনে যোগাযোগ করলাম স্বপনের সাথে। তাকে সংক্ষেপে বুঝিয়ে বললাম, আমি জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার সাথে যোগাযোগ করতে চাই, বিশেষ গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে। যদি তিনি রাজি থাকেন সেই ক্ষেত্রে তাকে আমার শর্তগুলো মেনে আলাপ করতে হবে, গোপনীয়তা বজায় রাখার স্বার্থে। স্বপনকে শর্তগুলো জানিয়ে দিলাম। আমার কথা বুঝে স্বপন বলল, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাকে ম্যাডামের অভিমত জানাচ্ছি। বেশ, এই নম্বরেই আমি অপেক্ষায় রইলাম বলে রিসিভার রেখে দিয়ে অপেক্ষা করতে করতে রাব্বানীকে সব বুঝিয়ে বললাম। বাসা থেকে বেরুবার সময় থেকেই ফকিরের হাতে তসবিহ। আমরা একে অপরকে ফকির বলেই সম্বোধন করতাম। সব শুনে রাব্বানী বলল, আল্লাহ যা করবেন সেটা ভালোর জন্যই করবেন ইনশাআল্লাহ। সেই দিন থেকে 1991 সালের নির্বাচন পর্যন্ত রাব্বানী আমার ছায়াসঙ্গী হয়ে থেকেছে তার দেয়া কথা মতো। আধা ঘন্টা পর ফোন বেজে উঠল। স্বপন অপর প্রান্তে ও আমাকে জানালো, ম্যাডাম আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক আমার সব শর্ত মেনে নিয়েই। বলেই একটা টেলিফোন নম্বর দিয়ে বলল, আপনি এখনই এই নম্বরে মোহাম্মদ নামে ফোন করেন, তিনি অপেক্ষায় আছেন। স্বপনের কাছ থেকে পাওয়া টেলিফোন নম্বর দিয়েই শুরু হলো যোগাযোগ। তখনও মুঠোফোনের প্রচলন হয়নি। প্রথমবার ডায়ালেই লাইন পাওয়া গেল। হ্যালো, কে কোথা থেকে বলছেন? অপর প্রান্ত থেকে ভেসে এলো একটি পুরুষ কণ্ঠ। আমি বিদেশ থেকে মোহাম্মদ বলছি। ও আচ্ছা, ধরুন দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খালেদা বলছি। ওয়ালাইকুম আসসালাম, ভাবি কেমন আছেন? সেটা তো বুঝতেই পারছেন ভাই। ভাবি, একটি বিষয় প্রথমেই পরিষ্কার করে নিতে চাই, ঘুরিয়ে পেঁচিয়ে মন জুগিয়ে কথা বলার অভ্যেস আমার নেই। খোলামেলা সরাসরি কথা বলতেই অভ্যস্ত আমি। সেটা মেনে নিয়ে কথা বলতে আপনি ইচ্ছুক হবেন কি হবেন না সেটা আমার জেনে নেওয়া উচিত। স্বচ্ছন্দে আপনি খোলাখুলিভাবেই আমার সাথে আলাপ করতে পারেন, আপনার মতো করেই। ধন্যবাদ। আচ্ছা, ঢাকা ক্যান্টনমেন্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেন কোন বিবেচনায়? আপনাদের আন্দোলনের শরিক দল আওয়ামী লীগ বোধ করি এই বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি আগ্রহী, তাই নয় কি? ভাবি, স্বাধীনতা যুদ্ধের সময় ইসলামিক মূল্যবোধে বিশ্বাসীদের পরিকল্পিতভাবে চতুরতার সাথে সমূলে উৎপাটন থেকে আজ অবধি বিভিন্নভাবে প্রকৃত মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক জাতীয়তাবাদী এবং করা হচ্ছে বিভিন্ন মিথ্যা অজুহাত এবং ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে। আপনার এই কর্মসূচিকে অজুহাত বানিয়ে এখন যারা বেঁচে আছে তাদেরও নির্মূল করা হবে সুপরিকল্পিতভাবে।
দেশবাসীর মোকাবেলায় দেশের সামরিক বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে এক আত্মঘাতী গৃহযুদ্ধের সৃষ্টির পরিকল্পনা চলছে। খালেদা জিয়া কিছুটা বিব্রত হয়ে জবাব দিলেন, শরিক দলগুলোর সাথে আলোচনার পর সর্বসম্মতিক্রমেই ওই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এর পরিণতিটা কি হবে সেটা সম্পর্কে আপনার আর অন্যান্য শরিকরা কি ভাবছেন সেটা আমি কি জানতে পারি? আমাদের সবার ধারণা, সারা দেশ থেকে জনতা স্রোত ঢাকা এনে ক্যান্টনমেন্ট ঘেরাও করলে চাপের মুখে এরশাদকে রাষ্ট্রপতির পদে ইস্তফা দিতে বাধ্য করা সম্ভব হবে এবং একই সাথে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে। বিশ্লেষণটা একটি দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কেন এই কথা বললেন? আপনার বিশ্লেষণ কি ভিন্ন? হ্যাঁ, তাহলে বলুন, আমি শুনতে ইচ্ছুক। বিভিন্ন সূত্রে পাওয়া খবরাখবরের ভিত্তিতে আমার বিশ্লেষণ। আপনাদের ইচ্ছা পূরণ এত সহজ সরল হবে না। শুধুমাত্র মিটিং মিছিল আর গণসমাবেশের মাধ্যমে কোনো স্বৈর শাসকের পতন ঘটানো সম্ভব হয়েছে এমন উদাহরণ মানব সভ্যতার ইতিহাসে বিরল। বর্তমান রাষ্ট্রীয় কাঠামোতে জেনারেল এরশাদ নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিকভাবে একজন শক্তিধর ব্যক্তি। সামরিক বাহিনী, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসমূহ, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত স্থানীয় সরকারের সব পর্যায়ে তার পছন্দসই লোকজনদের বসিয়ে তিনি তার সেবা দাস করে নিয়েছেন। জেনারেল জিয়ার অকাল মৃত্যুর ঘটনা এবং এর পরবর্তী সবকিছুর পেছনে ভারতের সেবাদাস জেনারেল এরশাদ নাটের গুরু হিসেবে আওয়ামী বাকশালীদের সাথে নিয়ে চতুর খেলা খেলে নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে সমর্থ একজন জেনারেল। তিনি লোক সমাগমের চাপে ক্ষমতা ছেড়ে দেবেন এমনটি ভাবার কোনো অবকাশ নেই। তার হাতে এখনও তুরুপের তাসটি রয়ে গেছে। যথাসময়ে সেটা প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট ইতোমধ্যেই। এ সম্পর্কে আপনারা কি কিছু আন্দাজ করতে পারছেন? না, একটু খোলাসা করে বলুন। আমি বিশ্বাস করি আপনাদের ক্যান্টনমেন্ট ঘেরাও করার কর্মসূচির সুযোগেই এরশাদ তার তুরুপের তাসটি খেলবেন। কি ধরনের খেলা সেটা হবে একটু বুঝিয়ে বলুন ভাই। এরশাদকে ভোলা বাদশা ভাবছেন কেন? লোকটি শ্রীগালের মতোই ধূর্ত এবং গিরগিটির মতোই বর্ণচোরা। তিনি আপনাদের কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত সব খবরাখবরই রাখছেন। বঙ্গভবনে ইতোমধ্যে একটি ওপিএস রুম বানানো হয়েছে। স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোর উপরই কিন্তু নির্ভরশীল থাকছেন না জেনারেল এরশাদ। প্রাপ্ত সব খবরাখবরগুলোকে যাচাই বাছাই করে নিচ্ছেন কেজিবি এবং আওয়ামী বাকশালীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। এভাবেই নির্ধারিত হচ্ছে প্রতিটি চাল। আপনাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় লোক সমাগমের উদ্যোগকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হবে সারা দেশে সামরিক শাসন জারি করার মাধ্যমে। একই সাথে দেশজুড়ে শুরু করা হবে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং টার্গেট কিলিং। ফলে গৃহযুদ্ধ হবে একটা বাস্তব পরিণতি। আপনার সহযোগী হাসিনা এবং তার দল কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের টার্গেট হবে না। টার্গেট করা হবে আপনাকে এবং জনগণের মাঝ থেকে বাছাই করা পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী প্রকৃত ভারতবিরোধী জাতীয়তাবাদী নেতাকর্মীদের। এই প্রক্রিয়ায় যদি কোনো কারণে অবস্থা রাষ্ট্রপতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিরাজমান 25 বছরের মৈত্রী চুক্তির আওতায় এরশাদ ডেকে পাঠাবেন ভারতীয় সামরিক বাহিনীকে। ভারতীয় হস্তক্ষেপে অতি অল্প সময়ে স্তব্ধ করে দেওয়া হবে আপনাদের গণ আন্দোলন। সাধারণ শান্তিপ্রিয় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় হস্তক্ষেপকে স্বাগতও জানাতে পারে হাসিনার প্রচ্ছন্ন তৎপরতায়। এরপর জেনারেল এরশাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, ঠিক যেমনিভাবে ফুরিয়ে গিয়েছিল জেনারেল জিয়ার প্রয়োজনীয়তা হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার পর। ক্ষমতায় এরশাদের পরিবর্তে বসানো হবে হাসিনার নেতৃত্বে নব্য বাকশালী সরকার ভারতীয় নিরাপত্তায়। তখন আপনি আপসহীন দেশনেত্রী কি করবেন? আর একটা কালুরঘাট খুঁজে নিয়ে সেখান থেকে ঘোষণা দেবেন, আমি খালেদা জিয়া বলছি। কথাটা বলেই হেসে উঠলাম। খালেদা একদম নিশ্চুপ। তাই নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, ভাবি লাইনে আছেন তো? আমি শুনছি, আপনি বলতে থাকুন। আপনাকে জ্ঞান দেবার জন্য নয়, মনে হয় 1971-এর 16 ডিসেম্বরের সাথে অনেকটা মিল রয়েছে বর্তমান অবস্থার। জানি না আপনি এর কতটুকু জানেন, তাই বলছি। 16 ডিসেম্বর জেনারেল ওসমানীর পরিবর্তে চুক্তির বরখেলাপ করে ভারতীয় বাহিনীর জেনারেল অরোরার কাছে রসকোর্সে পাক বাহিনীর কমান্ডার জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন। তার সাথেই হারিয়ে গেল মুক্তিযোদ্ধাদের বীরগাথা। প্রকৃত মুক্তিযোদ্ধাদের দেশের ভেতরে প্রবেশ নিষেধ হুকুম জারি করে প্রবাসী সরকার তাদের রাখে বর্ডার সংলগ্ন বনে বাদারে। মুক্তিযোদ্ধা কমান্ডারদের সরকার হুকুম দিলেন, প্রতিটি মুক্তিযোদ্ধা থেকে হাতিয়ার জমা নিয়ে তাদের জানিয়ে দেওয়া হোক দেশ স্বাধীন হয়ে গেছে, তাই তাদের কাজও শেষ। যুদ্ধ বিজয়ের পুরস্কার হিসেবে প্রত্যেকের হাতে 50 ভারতীয় রুপি ধরিয়ে দিয়ে পিঠ চাপড়ে তাদের শাবাশি দিয়ে বিদায় করা হোক। অন্যদিকে তখন সারা দেশের সর্বত্র ছেয়ে যায় ভারতীয় সামরিক বাহিনীর সদস্যে। ভারতীয় সেনাদের সাথে দেখা গেল বিএলএফের সদস্য, অজস্র ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কাদেরিয়া বাহিনী, স্বেচ্ছাসেবক লীগের মাস্তানদের মাথায় বিভিন্ন রং বেরঙের পট্টি বাঁধা অস্ত্রধারীদের।
এরা সবাই ছিল মুক্তিবাহিনীর বিপরীতে যুদ্ধকালেই রয়ের শ্রেষ্ঠ। এদেরকে প্রশিক্ষণ শেষে যুদ্ধের শেষ লগ্নে আগেভাগেই অস্ত্রসহ দেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বিজয় লগ্নে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় বাহিনীর দোসর হিসেবে তাদের অবাধ লুটতরাজে সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য। তুলনামূলকভাবে এদের বলা চলে ভারতীয় বাহিনী কর্তৃক গঠিত রাজাকার আলবদর ও আল শামস। সারা দেশে ভারতীয় লুটেরা বাহিনী মুক্তিযুদ্ধের সব কৃতিত্বই হাইজ্যাক করে নিয়ে বিজয়ী বীরের বেশে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের প্রতি প্রান্তে। দেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ তাদের ফুলের পাপড়ি বর্ষণ করে উষ্ণ স্বাগত জানিয়েছিল। অবশ্য অতি অল্প সময়ে তাদের প্রকৃত চেহারা উন্মোচিত হয়ে পড়ে দেশবাসীর কাছে। ধরা পড়ে যায় ভারতীয় চাণক্য এবং তাদের তাবেদার প্রতিষ্ঠিত সরকারের শুভঙ্করের ফাঁকি। তাই দেশবাসী তাদের নামকরণ করেছিল ১৬ ডিভিশন। বিজয়ের পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাগ্যে ফুলের পাপড়ি না জুটলেও তারা ন্যায় আর সত্যের জন্য প্রতিবাদী হওয়ায় রাষ্ট্রীয় রোষানল সন্ত্রাস এবং দলীয় বাহিনী সমূহের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি। শেখ মুজিবের আওয়ামী বাকশালী স্বৈরশাসনের আমলে ভারতের পালিত কন্যা হাসিনা ও তার দলকে ক্ষমতায় বসানো হবে গণতন্ত্রের লেবাসেই। দেশ পরিণত হবে একটি মেরুদণ্ডহীন করদ রাজ্যে, আর জাতি হারাবে নিজ স্বকীয়তা, পরিণত হবে গোলামে অনির্দিষ্টকালের জন্য। স্বাধীনতার অর্থ হবে একটি জাতীয় পতাকা আর একটি জাতীয় সঙ্গীত, যার রচয়িতাও একজন ভারতীয় কবি, যিনি লিখেছেন ভারতের জাতীয় সঙ্গীত। কাকতালীয় ঘটনা বটে, তবে বিশ্বে এ ধরনের আরেকটি উপমা খুঁজে পাওয়া যাবে না। ইতিহাস বলে তৃতীয় বিশ্বে নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য কোনো চমক সৃষ্টি করে সেটাকে যথার্থ বলে প্রতিষ্ঠা করা যে কোনো শাসকের পক্ষে খুবই সহজ ব্যাপক প্রচারণার মাধ্যমে, কিন্তু সেই চিরস্থায়ী করার কাজটা অসম্ভব। তৃতীয় বিশ্বের যারাই ক্ষমতায় যান তাদের বেশিরভাগই এই সত্যটাকে ঔপনিবেশিক ঐতিহ্যের কারণে ঠিক অনুধাবন করতে পারেন না। যদি কখনো বুঝতে পারেন তখন তাদের শোধরানোর সময় সুযোগ থাকে না। উদাহরণস্বরূপ আপনার প্রয়াত স্বামী জেনারেল জিয়াকেই ধরে নেন। তিনি তার ভুল বুঝতে পেরে চীন সফরকালে ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ৪ থেকে ৫ ঘণ্টার ওপর আমার সাথে খোলাখুলিভাবে আলোচনাকালে অতীতের ভুলভ্রান্তি স্বীকার করে পুনরায় আমাদের সাথে একত্রিত হয়ে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমার প্রয়াত পিতার উপস্থিতিতে তার সেই আহ্বান সম্পর্কে বিতর্কে না গিয়ে আন্তরিকভাবেই শুধু তাকে বলেছিলাম সেটা সার্বিক বিবেচনায় বাস্তবসম্মত নয়, কারণ পানি তখন অনেক গড়িয়ে গিয়েছিল। সেসব আলোচনা এবং পরবর্তী ঘটনা প্রবাহ সম্পর্কে সবকিছুই আপনার জানা আশা করি। আমি মনে করি জাতীয় পরিসরে ক্ষমতার রাজনীতিতে শীর্ষস্থানীয় খেলোয়াড়রা ইতিহাস থেকে কেউই তেমন কোনো শিক্ষা নেন না, তাই প্রাকৃতিক নিয়মেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। এই প্রক্রিয়াতে আপনার কিংবা জেনারেল এরশাদের ব্যক্তিগতভাবে কি হবে সেটা বলা মুশকিল, তবে পরিণতিটা সুখকর হবে না সেটা বুঝতে কষ্ট হচ্ছে না। ব্যক্তিগতভাবে কার কি হলো সেটা বিবেচ্য বিষয় নয়, অন্তত আমাদের কাছে। তবে ক্ষমতার এই আত্মঘাতী লড়াইয়ের পরিণামে দেশ ও জাতির যে চরম অপূরণীয় ক্ষতি হবে তার দায়ভার আপনাকেও অন্যদের সাথে বহন করতে হবে। ইতিহাসের বিধান অতি নিষ্ঠুর। ইতিহাসের কোষ্টি পাথরে প্রতিটি কার্যক্রমে ঘষে দেখা হয় সত্য উদ্ঘাটনের জন্য। এ থেকে নিষ্কৃতি পাবার কোনো উপায় নেই। তাই বলা হয় ইতিহাস কাউকেই ক্ষমা করে না। বলা হয়ে থাকে ৪ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের প্রতিক্রিয়াশীল কুঁদাতার পর আমরা সবাই নাকি দেশ থেকে পালিয়ে গিয়েছিলাম। সেটাই বিভিন্ন তরফ থেকে ফলাও করে প্রচার করা হচ্ছে, যদিও খালেদ ভাবি আর হুদা ভাবি আমাদের সাথেই ব্যাংকক পর্যন্ত গিয়েছিলেন। বিরোধী পক্ষ এবং জোটের তরফ থেকে এই বিষয়ে নীরবতা, সেই মিথ্যাচারের প্রতি পরোক্ষ সমর্থন বললে সেটা কি ভুল হবে? দয়া করে মনে করবেন না আমি আপনাকে বিব্রত করার চেষ্টা করছি। না, আমি তেমন কিছুই মনে করছি না। আমি আপনার বক্তব্য গুরুত্বের সাথেই শুনছি। কিন্তু ভাই, স্বৈরশাসনের জাতাকলে নিষ্পেষণের অবসান করার জন্য কোনো বিকল্প পথ আছে কি? আছে কি কোনো পথ যাতে করে স্বৈরশাসককে সরানো এবং দেশ ও জাতিকে দুরভিসন্ধিমূলক চক্রান্তের হাত থেকে বাঁচানো যায়? আপনি যদি ক্যান্টনমেন্ট ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন, তাহলে জেনারেল এরশাদ যাতে কোনো ক্রমেই দেশে সামরিক শাসন জারি করতে না পারে এবং চাপের মুখে পদত্যাগে বাধ্য হন, সেই চেষ্টা আমি করতে পারি। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সব সমঝোতা হয় দেওয়া নেওয়ার ভিত্তিতে। তাই যদি এরশাদ পদত্যাগ করে সপরিবারে প্রবাসে চলে যেতে চান, সেটা আপনাকে মেনে নিতে হবে। তিনি দেশ ছাড়তে নাও চাইতে পারেন। সেই ক্ষেত্রে পদত্যাগের পর অতি সহজেই তাকে জেলে পাঠানো সম্ভব হবে আপনাদের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে চাইব তিনি দেশান্তরী হন, কিন্তু আমি জানি তার সিদ্ধান্তটি হবে ভারতের নির্দেশ মতো, যাতে করে ভবিষ্যতে তাকে কাজে লাগানো যায়। ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিয়ে কথা দিলাম। সে যদি পদত্যাগের পর বিদেশে চলে যেতে চায়, তবে তাকে সপরিবারে নিরাপদে বাইরে পাঠিয়ে দেবার রাস্তা করে দেওয়ার সব দায়িত্ব হবে আমার। ঠিক আছে,
তাহলে আমিও আমার যা করণীয় সেটা শুরু করছি সব ঝুঁকি নিয়েই। তবে কথা দিতে হবে, এই সমস্ত কিছুই সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র আপনার আর আমার মধ্যে। অন্য কোনো তৃতীয় পক্ষ কিছুই জানতে পারবে না, এমনকি আপনার অতি নিকট আত্মীয় স্বজন কিংবা বিশ্বাসভাজন পরামর্শদাতারাও না। কথা দিলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো রাখি। প্রয়োজন মতো আমি আবার আপনার সাথে যোগাযোগ করব। আমি আপনাকে বিশ্বাস করেই ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে দিচ্ছি। আপনার কাছ থেকে আপডেট জানার জন্য আমি অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকব। দিন রাতের যে কোনো সময় আপনি সুবিধামতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার অবস্থানের যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ বলে ফোন ছেড়ে দিলাম। পাশে বসা রব্বানীকে আলোচনার সারসংক্ষেপ জানিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করলাম দুজন মিলে। এরশাদের মার্শাল ল জারির খবরটা পেয়েছি, এখন জানতে হবে তার কৌশলটা কি হবে সেই বিষয়ে।